অধিকাংশ ম্যাচেই হচ্ছে আপনি তাহলে যাকে 13 মিনিট 14 মিনিট বা 20 মিনিট খেলাবেন তাকে কেন ক্যাপ্টেনের আর্মব্যান্ড দিয়ে রাখবেন? ধরা হচ্ছে হাভিয়ার কাবরেরার শেষ ম্যাচ, জানি না কিন্তু আপনি ধরছেন বাফুফে কি ভাবছে? আচ্ছা রহমান প্লেয়ার ম্যাচটা দেখলেন বাংলাদেশ ভার্সেস ভিয়েতনাম। তো এই ম্যাচটা বাংলাদেশ 3-0 করে হারলো এবং ম্যাচে আমরা যে বিষয়গুলো দেখলাম, দর্শকরা দেখলো যে বাংলাদেশ বেশ কিছু পরিবর্তন, কিছু প্লেয়ারের খেলা যাদেরকে নিয়ে আসলে দর্শকরা একটু অবাক হয়েছে, আপনিও নিশ্চয়ই অবাক হয়েছেন। ওভারঅল এই ম্যাচে যে বাংলাদেশ 3-0 গোলে হারলো, কি মানে আপনি ম্যাচটা কেমন, মানে কতটা অবাক হয়েছেন এবং আপনার কাছে কি মনে হয়নি যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যতগুলো ফুটবল ম্যাচ দেখেছেন আপনি এবং দর্শক সহ যারা, মানে রিসেন্ট টাইমে সবচেয়ে বাজে ম্যাচ হয়েছে আজকে? সবচেয়ে বাজে ম্যাচের তালিকায় এই ম্যাচটাকে রাখতে হবে। স্কোর তো 3-0 বলছে ম্যাচ শেষে, কিন্তু স্কোরটা আসলে 6-0 হতে পারতো। যতগুলো উজওয়ার্ক হয়েছে, ভিয়েতনাম 6 বাংলাদেশ নীল, এমনও হতে পারতো। আসলে আশিক, বাংলাদেশ তো এত শক্তিশালী দলের এগেনস্টে সচরাচর খেলে না, তো এটা একটা কারণ হতে পারে যে আসলে বাংলাদেশের ফুটবলটা কোথায় রয়েছে এবং যারা শক্তিশালী দল তাদের প্লেইং স্টাইল। এবং আমি প্রায় দেখেছি যে ভিয়েতনাম হঠাৎ করেই তাদের প্লেয়াররা পেস জেনারেট করতে পারে। এটা বাংলাদেশের লিওনেল মেসি যখন খেলে, খালি পায়ে যখন মেসি হাঁটে তখন একদম আস্তে 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 করে হাঁটতে থাকে, বল পাওয়ার সাথে হুট করে অ্যাক্সিলারেট করে পেস বাড়িয়ে দিয়ে দৌড় দেয়। মানে বলটা যখন পায়ে যায় তখন তাদের খেলার ধরনটা চেঞ্জ হয়ে যায়। এই ভিয়েতনামের প্লেয়ারদের মাঝেও ঠিক এরকম কিছুই দেখতে পেয়েছি, যখন অ্যাটাকিং এ যখন তারা বলটা পেয়ে যাচ্ছে পেস জেনারেট করছে এবং বাংলাদেশের ডিফেন্স ছিটকে পড়ছে। তো এই যে ম্যাচটা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ এই ম্যাচে যে গোল 3টা হলো, আমরা গোল 3টা নিয়ে কথা বলতে পারি। প্রথম যে গোলটা ছিল সেই গোলটা মানে সেট পিস থেকে ছিল এবং এই কর্নার কিক থেকে ছিল এবং এই গোলটাতে জায়ানের পায়ে লেগে বলটা ঢুকেছে, কিন্তু জায়ানকে দোষ দেওয়ার আসলে সুযোগ কম, সেরকম কোনো সুযোগ নেই, কারণ তার আসলে করার কিছু ছিল না। মানে হয়তোবা থাকলেও থাকতে পারে, কিন্তু মেইনলি গোলকিপার শ্রাবণ যদি বলটা পাঞ্চ করে দিতে পারতো, বল যখন তার সামনে দিয়ে উড়ে আসছে, গোলকিপার তার সঠিক পজিশনে ছিল না, মানে শ্রাবণ যদি পাঞ্চ করে দিতে পারতো তাহলে কিন্তু এই গোলটা আসলে ঠেকানো যেত, মানে গোলটা হতো না। সেকেন্ড গোলটা ছিল খুবই টাফ, ফ্রি কিক থেকে, আরেকটা সেট পিস থেকে ছিল, খুবই টাফ ছিল। এবং থার্ড গোল যেটা হয়েছে এইটাতে আমার মনে হয়েছে যে শ্রাবণের যে একটু কনসেন্ট্রেশন ছিল না পুরোপুরি। আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে কি মনে হয়? ওই তো ধরেন যে যখন প্রতিপক্ষ একেবারে বেশ শক্তিশালী হয় তখন এমনটা হয়ে থাকে, প্লেয়াররা পুরোপুরি কনসেন্ট্রেট মাঠে তারা করতে পারে না। এর আগেও শ্রাবণকে দেখেছি, বাংলাদেশ যখন সেকেন্ড গোলটা হজম করলো তার আগে একটা ভালো সেভ করেছিলেন, হ্যাঁ, উড়ে গিয়ে বাজ পাখির মতো উড়ে গিয়ে শ্রাবণ সেভ করেছিলেন এবং শ্রাবণ বেশ 2-3টা ভালো সেভও দিয়েছিলেন। আবার থার্ড গোলটায় তার বেশ ভুলও আছে, তার মানে পূর্ণ মনোযোগ না থাকার কারণেই হচ্ছে বাংলাদেশ 3 নম্বর গোলটা খেয়েছে। এখন সেই ভুলকে তো আমরা আসলে পাশ কাটিয়ে দেখার কোনো সুযোগ নেই। কিন্তু জামাল ভুঁইয়া যখন নামলেন সেকেন্ড হাফে, তারপরে 13-14 মিনিটের মতো সময় পেয়েছেন, ম্যাচ টাইম 13-14 মিনিট পেয়েছেন, কিন্তু ইম্প্যাক্ট রেখেছেন আশিক। আচ্ছা, জামাল ভুঁইয়ার কথা আসলে মানে আমার কাছে যেটা মনে হয়, দেখেন পেয়ার, জামাল ভুঁইয়াকে অধিকাংশ ম্যাচেই হচ্ছে আপনি তাহলে যাকে 13 মিনিট 14 মিনিট বা 20 মিনিট খেলাবেন তাকে কেন ক্যাপ্টেনের আর্মব্যান্ড দিয়ে রাখবেন? মানে আমার কাছে যেটা মনে হয় 2টা কারণ হতে পারে। নাম্বার 1, মানে প্রেস কনফারেন্সে গিয়ে ইংরেজিটা জামাল ভালো পারে, ইংরেজি বলা, মিডিয়া হ্যান্ডেল করা। 2 হচ্ছে কিছু প্লেয়ার আছে বাংলাদেশে যারা হচ্ছে বাইরে থেকে আসে, যারা বাংলা একটু কম কমফোর্টেবল, তাদের সাথে জামালের কমিউনিকেট করতে সুবিধা হয়। এই 2-এর কারণেই হচ্ছে জামালকে হচ্ছে প্রেস কনফারেন্সে আর হচ্ছে সামলানোর, প্লেয়ারদের সাথে কমিউনিকেট করার জন্য ক্যাপ্টেন। আলটিমেটলি একজন ক্যাপ্টেনকে এভাবে ক্যাপ্টেন্সি দিয়ে রাখার মানে কি আপনি দেখেন? এটা আসলে আমি আসলে মানে দেখি না। হয়তো তিনি ভাবেন যে কাবরেরা বাংলাদেশের ফুটবল যারা নিয়ন্ত্রণ করছে তারা হয়তো ভাবেন যে মাঠে এমন একজনকে দরকার যিনি মিডিয়ার সাথে খুব ভালোভাবে সমন্বয়ক টাইপের একটা রোল। কিন্তু জামাল যতক্ষণ মাঠে ছিল ভালো খেলেছে। জামাল আসলে বাংলাদেশের সেট পিসের জন্য এখনো বেস্ট। জামালের পাসিং আসলে দুর্দান্ত, হয়তো বা বয়সের সাথে সাথে স্পিড একটু কমে গেছে, ওই অ্যাগ্রেশনটা আগের মতো নাই। তবে জামাল ভুঁইয়ার যে ব্যাপারটা, তবে আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশ এই ম্যাচে যে পারফর্ম করেছে, বাংলাদেশের ট্যাকটিক্স, বাংলাদেশ আক্রমণ করার চেষ্টা করেছে,
আক্রমণে গেছে, চান্স হয়নি। ফাহিম একটা বা দুটো শট নিয়েছিলেন। তবে হামজা চৌধুরীকে আমার কাছে একটু অসহায় মনে হয়েছে আজকের ম্যাচে, যে খুব বেশি সহযোগিতা পাচ্ছেন না বাকিদের কাছ থেকে। আপনি আসলে হামজার খেলা কেমন দেখলেন? হামজা অন্য ম্যাচগুলোতে যেভাবে খেলেছেন সেই রোলে তাকে আজকে তিনি মানে সেইভাবে খেলতে পারেননি আজকের ম্যাচটা। এর একটা কারণ হতে পারে বাংলাদেশ কিন্তু রাকিবের যে খেলাটা সেইটাকে কিন্তু অনেক বেশি মিস করেছে, তার পেসটাকে মিস করেছে। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। রাকিব যখন বল পায় রাইট উইং দিয়ে বা হচ্ছে স্ট্রাইকিং পজিশন দিয়ে, কাবরেরা যদিও তাকে স্ট্রাইকিং পজিশনে খেলা, কিন্তু রাকিব তো আসলে রাইট উইঙ্গার, মানে যে পেসে দৌড়টা দেন ওইটাকে বাংলাদেশ ভীষণভাবে মিস করেছে, এবং যে কারণে বাংলাদেশ বল দিয়ে আচমকা ঢুকতে পারেনি। এবং 10 নাম্বার জার্সিতে যিনি খেলেছেন বাংলাদেশের হয়ে মিরাজুল, তাকে আমি যেটা দেখেছি তিনি কোনো বলে হয়তো মনে হয় টাচ করতে পারেন। ফুটবলে 10 নম্বর জার্সিটা কতটা ইম্পর্টেন্ট এবং আশিকপূর্ণ জার্সি। এটা কি তার প্রথম ম্যাচ ছিল ইন্টারন্যাশনাল আজকে? একেবারেই তরুণ প্লেয়ার, হয়তোবা আগে দুই একটা ম্যাচ খেলতে পারেন, তবে সম্ভবত শুরুর একাদশে প্রথমবার। আচ্ছা আশিক, আমি তো দেখেছি ধরেন যে লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে তিনি কিন্তু সবগুলো ম্যাচ খেলেননি না, তো সেই ক্ষেত্রে তখন আমরা কি দেখি যে তার 10 নম্বর জার্সিটা একেবারেই আনকোরা কাউকে তো দিয়ে দেওয়া হয় না। আগুয়েরোকে আমরা দেখেছি 10 নম্বর জার্সিতে খেলেছেন। মানে 10 নম্বর জার্সি পরে খেলেন কারা? মেসি, পেলে, মারাদোনা, মানে এমন লিগাসির ফুটবলাররা তো খেলেন, মানে দলের মানে আক্রমণ ভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফুটবলার। আপনি যেটা বলছেন যে ফার্স্ট 11-এ মিরাজুল আজকে প্রথম খেলেছে, রাকিবের 10 নম্বর জার্সি, তাকে মানে সেটা দিয়ে দেওয়া কেন? এটা আসলে আমার মনে হয় 10 নম্বর জার্সির একটা ভার কিন্তু আছে, যেটা সামলানো টাফ, সেই প্রেসারটাও তার উপর ছিল। তো ওভারঅল বাংলাদেশে তো আসলে নাম্বার 9 নাই, ওই রাকিবুল, সুমন রেজা, যাকে যখন যেভাবে পারে বাংলাদেশ মানে দলের কোচ ঠেকার কাজ চালানো, নাকি ঠেকা বা দায় ঠেকার কাজ চালানোর চেষ্টা করেন। তো সেই জায়গা থেকে হয়তোবা অদূর ভবিষ্যতে যদি আমরা রোনান সুলিভানকে ওই পজিশনে দেখতে পারি, তখন হয়তোবা ভিন্ন কিছু হতে পারে। সেই আশা আপনার রয়েছে? অবশ্যই। রোনান সুলিভানের যে আসলে ক্যালিভার, অসাধারণ ক্যালিভার, আপনি চোখ বন্ধ করে বলতে পারেন। সেই যে গোলটা তিনি করলেন ফ্রি কিকের যে গোলটা, এটা তো আসলে বাংলাদেশ টিমের কারো কাছ থেকে কি আপনি দেখেছেন ন্যাশনাল টিমে? না, আশা করা যায় না। তো সেই জায়গা থেকে হামজা অথবা সমিত ছাড়া অন্য কারো কাছ থেকে এই ধরনের, এবং আজকের ম্যাচেও হামজা একেবারে শেষ দিকে একটা খুব ভালো চেষ্টা করেছিলেন। হামজাকে আমার কাছে আজকের ম্যাচে অসহায় লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে আজকের ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে হামজা টিমমেটদের কাছ থেকে ওই ধরনের সহযোগিতা পান নাই, বলের যোগান থাকে না। আবার জামাল ভুঁইয়া মাঠে থাকলে হামজার একটু সুবিধা হয়, তো জামাল ভুঁইয়াও যেহেতু মাত্র 13-14 মিনিটের জন্য ছিল, সেই জায়গা থেকে আসলে ম্যাচ, সেই সময়টাতে আমি দেখেছি যে বাংলাদেশ বেটার ফুটবল খেলেছে, তুলনামূলক ভালো ফুটবল। তখন হামজাও ভালো করে যখন জামাল থাকে। তো মুরসালিন যখন সেকেন্ড হাফে নামলো, তখন বাংলাদেশের খেলার ধরনটা একটু পাল্টেছে। তো দেখা যাক এখন আসলে এই ম্যাচের যারা ইনজুরি প্রবলেম যারা আছে, আমাদের মূল ম্যাচ তো আসলে 31 মার্চ, এবং ধরা হচ্ছে হাভিয়ার কাবরেরার শেষ ম্যাচ। কিন্তু আপনি ধরছেন বাফুফে কি ভাবছে? বাফুফের ভাবনা আসলে বাফুফের কাছে দেখা যাক, নিশ্চয়ই বাফুফেও চাচ্ছে তাকে পাল্টাতে। হয়তোবা ম্যাচের আগে এগুলো নিয়ে কথা বলবে না, কারণ তখন কাবরেরা হয়তোবা নিজের চাকরির দিকে ফোকাস করতে গিয়ে হয়তোবা ম্যাচের ফোকাস আরো সরে যাবে, যে কারণে এমনটা হতে পারে। তবে আমার কাছে মনে হচ্ছে কাবরেরাকে ফেডারেশন পাল্টাবে যদি ভালো কোচ পায়, তাই আসলে তাকে স্যাক করা উচিত, এটা ফেডারেশন কর্তারাও বলছেন। দেখা যাক আসলে সিঙ্গাপুরের এগেইনস্টে কি হতে পারে আশিক? সিঙ্গাপুরের এগেইনস্টে যে ম্যাচটা এসেছে, এটা হচ্ছে টাফ ম্যাচ হবে। কিন্তু বাংলাদেশ তো হংকং এর মাঠে গিয়ে খুব ভালো ফুটবল খেলেছে। হংকং আর সিঙ্গাপুর এক না। সিঙ্গাপুর এশিয়ান কাপে কোয়ালিফাই করা দল, ভিয়েতনামও এশিয়ান কাপে কোয়ালিফাই করা দল, এবং সিঙ্গাপুরের প্লেয়ারদের ইকসান ফান্দির কথা মনে আছে নিশ্চয়ই আপনার? অবশ্যই মনে আছে। তিনি কতটা দুর্দান্ত, কতটা ভয়ানক। তো সবকিছু মিলে আসলে হংকং এর বিপক্ষে আসলে সিঙ্গাপুরের এগেইনস্টে সম্ভব না। মানে সিঙ্গাপুর মানে আজকে যে মানের ফুটবলটা খেলেছে, এই মানের আজকের মানের ফুটবল যদি বলি, রিসেন্ট টাইমে বাংলাদেশ সবচেয়ে বাজে দিন ছিল বাংলাদেশের। সেক্ষেত্রে কোচের দায় কতটুকু? দেখেন, ফুটবলে যখন আপনার ম্যানচেস্টার ইউনাইটেডের দিকে আপনি তাকাতে পারেন, রিসেন্টলি ম্যানচেস্টার ইউনাইটেড কোচ পরিবর্তনের পর আমূলে একটা চেঞ্জ চলে এসেছে, রাতারাতি একটা পরিবর্তন যাকে বলে, কোচের ইমপ্যাক্ট হিউজ। তো হাভিয়ার কাবরেরা যে ফুটবলারদের যে ট্যাকটিসে খেলাবেন, কাকে কখন,
কোথায় খেলাবেন এটা তো আসলে কোচের উপর নির্ভর করে যে কে রাইট উইং এ খেলবে, কে লেফট উইং এ খেলবে, কে স্ট্রাইকারে খেলবে, কার রোল কি হবে, কে বেঞ্চে থাকবে, এগুলো তো আসলে কোচ ডিসিশন নেন। কিভাবে আক্রমণে যাবে বাংলাদেশ, বাস পার করে খেলবে নাকি কাউন্টার অ্যাটাকে খেলবে, এগুলো তো কোচের উপর ডিপেন্ড করে। Right. কোচের আসলে দায় বা ক্রেডিট সবকিছু কোচের দিকে সবার আগে যায়। সো নিশ্চয়ই বাংলাদেশ রহমান পেয়ার বাংলাদেশ যে ম্যাচটা খেললো নিশ্চয়ই আগামী 31 তারিখ এমন আরো কঠিন ম্যাচ হবে। কঠিন ম্যাচ হবে, তবে বাংলাদেশ নিশ্চয়ই এত বাজে খেলবে না, আমার কাছে যেটা মনে হয়। আমরাও ওই ম্যাচের দিকে তাকিয়ে থাকবো, আমরা অপেক্ষা থাকবো যে বাংলাদেশ আসলে সিঙ্গাপুরের সেই ম্যাচটা তো রাকিব মনে হয় নেই। না, রাকিব তো আসলে সেই ম্যাচে থাকলে এই ম্যাচেও থাকতো। মেইনলি হচ্ছে রাকিব এবং তপু বর্মন এশিয়ান কাপে কার্ড সাসপেনশনের কারণে এশিয়ান কাপের ম্যাচে নাই। যেহেতু এশিয়ান কাপের ম্যাচে তারা নাই, তাদেরকে এই ম্যাচের জন্য রাখা বহন করে হয়নি। নিয়ে যাওয়া হয়নি। তো দেখা যাক আসলে বাংলাদেশ কতটুকু ভালো করে, তবে প্রত্যাশা থাকবে নিশ্চয়ই আজকের ম্যাচের মতো এতটা রাকিবের জায়গায় কি খারাপ আবারও খেলবে না। কি মিরাজুল খেলবে? মিরাজুল বা অন্য কোনো জুল খেলবে সেটা ভিন্ন ব্যাপার, তবে দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয় এবং সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ কেমন করে। আমরা ভালো ম্যাচের অপেক্ষায় থাকবো। আমি বিদায় নিচ্ছি শেখ আশিক, আর আমার সঙ্গে এতক্ষণ সঙ্গে ছিলেন রহমান পেয়ার।